আগামী রাজনৈতিক যে নির্বাচন 2026 নির্বাচন, এই 26 নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পর্যদুস্ত করে নরেন্দ্র মোদীর সরকার এই পশ্চিমবঙ্গে গঠন করার জন্য ভারতীয় জনতা পার্টি আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা সেই প্রতিজ্ঞা, সেই সংকল্প আমরা এখানে নিতে চাই। কিন্তু বন্ধুগণ, ভারতীয় জনতা পার্টির সরকার এই পশ্চিমবঙ্গে কেন দরকার? সবার আগে এই প্রশ্নের জবাব, এই প্রশ্নের উত্তর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরও জানা দরকার এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার মধ্য দিয়ে আমাদের এই এলাকার মানুষের জানা দরকার। বন্ধুগণ, কিছুদিন আগে এই মুর্শিদাবাদ জেলাতে আমরা শুনেছি তৃণমূল কংগ্রেসের একজন প্রাক্তন নেতা, তখন তিনি তৃণমূল কংগ্রেসেরই নেতা ছিলেন, তিনি সগর্বে বলতেন, এখন তিনি নতুন একটা দল খুলেছেন, তিনি সগর্বে বলতেন যে মুর্শিদাবাদ জেলায় আমরা 70%, হিন্দুরা 30%, যেদিন ইচ্ছে হবে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। এই ধরনের কথা আমাদের মুর্শিদাবাদে শুনতে হয়েছে। যে বাংলাকে মনে করা হতো যে বাংলা তথা এই মুর্শিদাবাদের মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি, কিন্তু সেই মুর্শিদাবাদে যখন এই ধরনের শব্দ আমরা স্বাধীনতার 75 বছর পর আমাদের সামনে শুনতে হচ্ছে, তখন আমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার জোগাড় হয়েছে এবং আমরা বুঝতে পারছি যে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির সরকার এই মাটিতে কতটা দরকার। এই মাটিতে নরেন্দ্র মোদী সরকার দরকার, না হলে পরে এই ভারতবর্ষকে, এই পশ্চিমবঙ্গকে রক্ষা করা যাবে না। আর মনে রাখবেন, যত ভালো জিনিস আছে, বহুত্ববাদ, যাকে ইংরেজিতে প্লুরালিজম বলা হয়, সেকুলারিজম, এই সমস্ত কিছু ততক্ষণ আছে যতক্ষণ ভারতবর্ষের সাথে এই মাটি আছে। ভারতবর্ষের বাইরে চলে গেলে তখন আর সেকুলারিজম থাকে না। বাংলাদেশে নেই, পাকিস্তানে সেকুলারিজম নেই, আফগানিস্তানে সেকুলারিজম নেই। অতএব ভারতবর্ষের এই মাটিকে যদি রক্ষা করতে হয়, আমাদের পশ্চিমবঙ্গের মাটিকে, কারণ এই মুর্শিদাবাদ আপনারা জানেন 15ই আগস্ট স্বাধীন হয়নি, 18ই আগস্ট ভারতবর্ষের সাথে যুক্ত হয়েছিল। 3 দিন ধরে পূর্ব পাকিস্তানে ছিল। সেই সময় ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি যিনি ছিলেন, জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি, তার নেতৃত্বে গোটা পশ্চিমবঙ্গের মানুষ, হিন্দু সমাজ, তারা লড়াই করেছিল যে না, বাঙালি হিন্দুর হোমল্যান্ড দরকার। তখন পশ্চিমবঙ্গ তৈরি হয় এবং সেই পশ্চিমবঙ্গ তৈরি হয়ে আজকে বাঙালি হিন্দুর হোমল্যান্ড হয়েছে। সেখানে বাঙালি হিন্দু বছরের পর বছর ধরে বাস করছে, মুর্শিদাবাদেও বাস করছে। সেখানে হয়তো মুসলিম ভাইদের সংখ্যা একটু বেশি আছে, তারা জনসংখ্যায় বেশি, কিন্তু তাদের কাছে সুখনন্দ আমরা আশা করিনি কোন নেতা, তৃণমূল কংগ্রেসের বা অন্য কোন রাজনৈতিক দলের নেতা তিনি এসে বলবেন যে আমরা 70%। আমার প্রশ্ন, আমরাও তো অনেক জায়গায় 70% আছি হিন্দু এলাকাতে। হিন্দুরা পশ্চিমবঙ্গের অনেক জায়গাতে 70%, 80%, 90%। ভারতীয় জনতা পার্টির কোন নেতৃত্ব কিন্তু তার মুখ থেকে বের করে না, বা অন্য কোন নেতৃত্ব বের করে না যে আমরা এখানে 80%, আমরা চাইলে তোমাদেরকে কেটে ভাসিয়ে দিতে পারি। আর যারা কেটে ভাসানোর কথা বলে ভাগীরথীতে, তাদের পরিষ্কার মনে করে দিতে চায়, এখনো ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। এখনো ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী, যে জম্মু কাশ্মীরকে, যার নেতৃত্বে ভারতবর্ষের গৃহমন্ত্রী অমিত শাহজি টাইট করে ছেড়ে দিয়েছেন, পাকিস্তানের ভিতরে গিয়ে ভারতবর্ষের মিসাইল গিয়ে ধ্বস্ত করে দিয়ে এসছে পাকিস্তানের এয়ারফোর্সের এয়ারপোর্ট। সেই নরেন্দ্র মোদী যতদিন আছে, 70% হন বা 80% হন, কোনো কথা চলবে না। ভারতবর্ষের সংবিধান চলবে, আর কিচ্ছু চলবে না। ভারতবর্ষের সংবিধানকে মানতে হবে। আমাদের এখানে অধীরদা অনেক দিন রাজনীতি করছেন। গত নির্বাচনে কি হলো? সেই অধীরদা সেকুলারিজমের গল্প শোনাতেন, অধীরদাকেই সেকুলারিজম ধাপ্পা দিয়ে দিল, পিছন থেকে ধাপ্পা দিয়ে দিল। যে মুসলিম ভোটের জন্য অধীরদা ভাবতেন যে সমস্ত মুসলমান ভাইরা তাকে ভোট দেবে, যেই ওখানে ইউসুফ পাঠান এসে দাঁড়ালো, অধীরদাকে ভুলে সনম বেফাবা হয়ে গেল, সনম অন্যদিকে চলে গেল।
অধীরতা বলছে যে বাংলাদেশ একদিন এই মুর্শিদাবাদকে দাবি করতে পারে এটা বৃহত্তর বাংলাদেশের অঙ্গ। কেন অধীরতা এতদিন কেন বোঝেননি? এখন অনেক বয়স হয়ে গেছে, আর কিছু হওয়ার নেই আপনার। আপনি কংগ্রেসে থাকুন এবং সখাত সলিলে ডুবে মরুন, আপনাকে বাঁচানোর জন্য মুর্শিদাবাদের মানুষও এগিয়ে আসবে না। বিধায়ক গেছিল মেদিনীপুরে, নারায়ণগড় বলে একটি বিধানসভা আছে, তার বিধায়ক সূর্যকান্ত আট্ট তিনি গেছিলেন এসআইআর নিয়ে লোককে বোঝাতে, উন্নয়নের পাঁচালী শোনাতে। সেই পাঁচালী শোনাতে গিয়ে সেখানে জনগণ তাকে চোর চোর বলে তাড়া করেছে। ভাবুন তৃণমূল কংগ্রেসের দলটার অবস্থা। আর কেনই বা করবে না? যে দলের প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী ফাইল চুরি করেন। এই ভারতবর্ষে অনেক মুখ্যমন্ত্রী চোর দেখেছি, ফাইল চোর মুখ্যমন্ত্রী আমরা দেখিনি। ফাইল চুরি করে নিয়ে পালালেন উনি ওখান থেকে। কি লুকোতে চাইছেন মুখ্যমন্ত্রী? কেন এত ভয়? ভাবছেন ফাইল চুরি করে প্রমাণ লোপাট করে বেঁচে যাবেন? বাঁচবেন না। আদালতের দরবারে হয়তো বাঁচতে পারেন, জনতার দরবারে বাঁচবে না। জনতা আপনাকে শিক্ষা দেবে, জনতা আপনাকে শাস্তি দেবে, জনতা আপনাকে আপনার পথ থেকে সরাবে। তাই মাথায় রাখবেন বন্ধুগণ, আগামী নির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করতে হবে। এই সরকার গঠন করলে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এমন একটি সরকার তৈরি হবে, যে সরকার যেমন গোটা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাবে। বন্ধুগণ, বামফ্রন্ট, কংগ্রেস এরাও কোনোদিন পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে পারেনি। 1961 সালে ভারতবর্ষের জিডিপিতে পশ্চিমবঙ্গের অংশগ্রহণ ছিল হচ্ছে 10%-এরও বেশি, প্রায় 11%। আর বর্তমানে সেটা দাঁড়িয়েছে 5-এ। আমরা 22 নম্বর স্থানে তখন ছিলাম, আমরা তৃতীয় গোটা দেশের মধ্যে, থার্ড পজিশনে ছিলাম। শিল্প থেকে শুরু করে সমস্ত কিছু এই পশ্চিমবঙ্গ থেকে যেত গোটা ভারতবর্ষের রোজগারে। আর আজকে সেই পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে 22 নম্বর। তৃণমূল নেতাদেরকে জিজ্ঞেস করবেন, জানেও না, বোঝেও না। এই আমাদের সভাপতি বললেন, আমাদের চেয়ারম্যান নাড়ু গোপাল না কি নাম তার, আমি জানতাম নাড়ু গোপাল নাড়ু চুরি করে, দেখি পুকুরই চুরি করে। সমানে পুকুর বোঝাচ্ছে আর বাড়ি বানাচ্ছে, পুকুর বোঝাচ্ছে বাড়ি বানাচ্ছে। মুখ্যমন্ত্রী শিল্প সম্মেলন করেন বছরে একবার করে। সেই শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছে, আমি মহিলাদের 1000 টাকা করে দিই। বলে এটা দিয়ে শিল্প কিভাবে হবে? উনি বুদ্ধি দিচ্ছেন, মহিলারা ঘুগনি বানাবেন আর বিক্রি করবেন। মহিলারা ঘুগনি বিক্রি করবেন আর তা দিয়ে নাকি শিল্প হবে। মাননীয় মুখ্যমন্ত্রী, ঘুগনি বিক্রি করে যদি শিল্প হতো, যদি বড়লোক হওয়া যেত, তাহলে প্রশ্ন, আপনার ভাইপোরা ঘুগনি কেন বিক্রি করে না? তারা কেন পুকুর চুরি করে, পুকুর বিক্রি করে? সেই প্রশ্নের উত্তর তো দেবেন না। আজকে গোটা বিশ্ব দেখছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা দাভোস বলে একটি জায়গা আছে, সেখানে যাচ্ছে। কে গেছে? আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা গেছে, বিজেপির রাজ্য। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস গেছে, বিজেপির রাজ্য। সেখানে গিয়ে শিল্প সম্ভাবনার কথা বলছে, যে আমাদের রাজ্যে আসুন, শিল্প নিয়ে যান, শিল্প করুন, এখানে আপনারা শিল্প করলে আমাদের কর্মসংস্থান হবে। প্রশ্ন করুন, আমাদের মুখ্যমন্ত্রী কেন যাননি? ওটা তো ইন্টারন্যাশনাল জায়গা, ওখানে গিয়ে মিথ্যে কথা বলা যাবে না, চপ শিল্প বলা যাবে না, ঘুগনি শিল্প বলা যাবে না। তাই মুখ্যমন্ত্রী ওখানে যান না। অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী যান, গিয়ে বলছেন যে আমাদেরকে শিল্প দিন, আমাদের এখানে শিল্প হবে। বিদেশিরা ইন্টারভিউ নিচ্ছে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রীর, দেবেন্দ্র ফডনবিসের। সময় হলে ইন্টারভিউটা দেখবেন। ওখানে আমাদের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গেছেন, তার ইন্টারভিউ হচ্ছে আগামী দিনে ভারতবর্ষ এআই নিয়ে কি করবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কি করবে। এই যে হাজার হাজার ছেলে মেয়ে, বেকার যুবক যুবতী, কিভাবে কর্মসংস্থান হবে? স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, কেউ ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছে, কর্মসংস্থান তাদের হাতে কিভাবে হবে? কোনো প্ল্যানিং নেই, কোনো পরিকল্পনা নেই। এই প্ল্যানিং যদি কেউ দিতে পারে, একমাত্র ভারতীয় জনতা পার্টি দিতে পারে, নরেন্দ্র মোদী দিতে পারে। আমার বেকার যুবকদের হাতে কাজের ব্যবস্থা নরেন্দ্র মোদীর সরকার করতে পারে। আর এই সরকার আপনাদের কি করেছে? গত 15 বছরে 8200 স্কুল বন্ধ, 70 লক্ষ মানুষকে পরিযায়ী শ্রমিক করেছে। তাই এই সরকার থাকা মানে আপনি কনফার্ম হয়ে যান, আপনার ছেলে মেয়ে যদি ভালো পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হয়, অন্য রাজ্যে যাবে। যদি পড়াশোনায় মাঝারি সাইজের হয়, কিছু করার নেই, তাহলে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে যাবে। আর যদি বাড়ির কাছে রাখেন, তাহলে গ্যারান্টি দিয়ে টোটো চালাতে হবে, অন্য কোনো কাজ আর পাবেন না। তাই আপনারা ঠিক করুন, আপনাদের আগামী প্রজন্মকে কি এইভাবে রাখতে চান?
নাকি নরেন্দ্র মোদীর ছত্রছায়ায় যেভাবে দেশের অন্যান্য অংশে এগিয়ে যাচ্ছে, গোটা পৃথিবীর সব থেকে বড় যে সমস্ত অর্থনীতি আছে তার মধ্যে সব থেকে বেশি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে হচ্ছে ভারতের অর্থনীতি, 6.6 এর বেশি জিডিপি। যদি সেই ভারতবর্ষ তৈরি করতে চান তাহলে নরেন্দ্র মোদীর সাথে আসুন, আর এসে নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করুন এবং ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করুন। কি করবেন তো? করবেন তো? করতে চান তো? তাহলে হাত মুঠ করে আমার সাথে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। তারা বলে বিজেপি নাকি বাংলা বিরোধী, বাঙালি বিরোধী। বাংলা নিজের মেয়েকেই চায়। 21-এ প্রচার করলেন, মুখ্যমন্ত্রী বানিয়ে নিলেন। যেই মুখ্যমন্ত্রী হয়ে গেল, বাংলায় একটা কথা আছে, কাজের বেলায় কাজী, কাজ পুরলেই পাজি। সঙ্গে সঙ্গে সমস্ত বাঙালি রাজ্যসভার সাংসদদেরকে সরিয়ে অবাঙালিদেরকে সাংসদ বানাতে শুরু করে দিল। 19-এর ভোটে আমি অর্পিতা ঘোষকে হারিয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় অর্পিতা ঘোষকে খুব পছন্দ করতেন বলে ওনাকে রাজ্যসভার সাংসদ বানিয়েছিলেন। ও মা, যেই 21-এর ভোট পার হয়ে গেল, ওর টিকিটটা দিল কেটে, ওকে বললো তুমি ইস্তফা দাও। আসাম থেকে একজনকে ধরে এনে তিনি সাংসদ বানিয়ে দিলেন। আর এবার তো গুগলি দিয়ে দিলেন। কি বাংলা বাঙালির কথা যিনি বলছেন, তার মুর্শিদাবাদের প্রার্থীর নাম কি? ইউসুফ পাঠান। অভিষেক বন্দ্যোপাধ্যায় গত 2 সেশন থেকে তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংসদদেরকে নির্দেশ দিয়েছেন যে কি সবাইকে বাংলা ভাষায় ভাষণ দিতে হবে। আমি তবে থেকে সব সময় লোকসভা টিভি খুলে বসে আছি, কবে ইউসুফ পাঠান বাংলা ভাষায় ভাষণ দেবে। আমি তো চাই লোকসভায় দাঁড়িয়ে ইউসুফ পাঠান বাংলা ভাষায় কবিতা আবৃত্তি করুক। কিছু না পারলে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এইটুকু তো করুক। আতা গাছে তোতা পাখিটা তো ইউসুফ পাঠান করে একবার শোনাক বাংলার মানুষকে, হ্যাঁ তিনি কত বড় বাঙালি। আর সেই মুখ্যমন্ত্রী আমাদেরকে বাংলা ভাষায় বাঙালির কথা বলেন, বাংলা বিরোধিতার কথা বলেন, আমরা নাকি বাংলা বিরোধী। মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে বলতে চাই, গত কয়েকদিন আগে সর্বভারতীয় সভাপতি আমাদের নীতিন নবীন সাহেব, তিনি আমাদের রাষ্ট্রীয় সভাপতি হলেন কার্যকরী সভাপতি থেকে। আমি তখন আমাদের পার্টি অফিসে, রাষ্ট্রীয় পার্টি অফিসে দিল্লিতে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে বসেছিলাম। আমাদের রাষ্ট্রীয় সভাপতি কার্যকরী সভাপতি থেকে নির্বাচিত হওয়ার পর যখন পার্টি অফিসের উপরতলায় এলেন, প্রথম যে মূর্তিটির সামনে গিয়ে উনি মালা দিলেন বা ফুল দিলেন, সেটি একটি বাঙালির মূর্তি, তার নাম ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি। আর আপনি বলবেন আমরা বাংলা বিরোধী? আরে নেতাজি সুভাষচন্দ্র বোস, যিনি একসময় মুর্শিদাবাদের বহরমপুর জেলে সরস্বতী পুজো করেছিলেন, সেই নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি দিল্লিতে স্থাপন করার কেউ সাহস দেখায়নি। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতাজির মূর্তি দিল্লিতে স্থাপন করেছেন, ইন্ডিয়া গেটের সামনে স্থাপন করেছেন। শুধু তাই নয়, আগে এই 26শে জানুয়ারি আসছে প্রজাতন্ত্র দিবস। সেই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান দিল্লিতে 24 তারিখ থেকে শুরু হতো, কখনো কখনো 25 তারিখ থেকে শুরু হতো। নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে নেতাজির জন্ম জয়ন্তী 23শে জানুয়ারি থেকে প্রজাতন্ত্র দিবসের এই সমস্ত মহড়া থেকে শুরু করে সমস্ত কিছু তৈরি হবে। শুধু তাই নয়, নেতাজি সুভাষচন্দ্র বোস যখন আজাদ হিন্দ ফৌজকে নিয়ে যখন তিনি আন্দামান নিকোবরে এলেন, 2টো দ্বীপ ইংরেজদের কাছ থেকে জাপানি সেনা এবং আজাদ হিন্দ ফৌজের যৌথ পরাক্রমে সেখানে ভারতবর্ষের পতাকা এলো। সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বোস 2টো দ্বীপের নামকরণ করেছিলেন, একটার নাম স্বরাজ দ্বীপ, একটার নাম স্বাধীন দ্বীপ। নীল আইল্যান্ড ইংরেজরা বলতো, আর হ্যাভলক আইল্যান্ড। মানুষ ভুলে গেছিল, স্বাধীনতার পর কেউ মনে রাখেনি যে নেতাজি সুভাষচন্দ্র বোসের দেয়া নাম যে স্বাধীন দ্বীপ এবং স্বরাজ দ্বীপ। এখন যদি আপনি সরকারি কাগজে দেখেন, দেখবেন যে হ্যাঁ, দ্বীপ দুটো সরকারি কাগজের নাম স্বাধীন দ্বীপ এবং স্বরাজ দ্বীপ। আগে ছিল হ্যাভলক আর নীল আইল্যান্ড, এখন পরিবর্তন হয়েছে। আর এই পরিবর্তনের কাজটা কে করেছে? তৃণমূল কংগ্রেস, যাকে বাংলা বিরোধী বাঙালি বিরোধী বলে, সেই নরেন্দ্র মোদী, আপনার আমার নেতা, তিনি করেছেন, সেই নরেন্দ্র মোদী করেছেন। আর আপনারা বলবেন আমরা বাংলা বিরোধী।
আপনারা ছোট ছোট ইস্যুকে নন ইস্যুকে ইস্যু করতে চান। একটা ট্রেন চালু করেছে গোটা ভারতবর্ষের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন। প্রধানমন্ত্রী বাংলাকে বাঁচলেন যে বাংলা থেকে প্রথম আমরা স্লিপার ট্রেন তৈরি করব, স্লিপার বন্দে ভারত ট্রেন আমরা চালু করব। চালু করলেন, তাতে খাওয়া দাওয়াতে নিরামিষ কেন সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস শুরু করে দিল, নিরামিষ কেন খাওয়ানো হচ্ছে। তাকে আপনারা ইস্যু করলেন। নরেন্দ্র মোদী যে প্রথম বন্দে ভারত এখানে চালু করলেন স্লিপার, সেটা নিয়ে আপনারা ইস্যু করলেন না। এবং প্রথম যখন ট্রেনটা চালু হয়েছে, ট্রেনের সব সুযোগ সুবিধা স্বাভাবিকভাবেই থাকে না, একটু টাইম লাগে। গতকাল রেলমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে, মাননীয় অশ্বিনী বৈষ্ণবের সাথে, যখন আমি এখানে আসছিলাম রাত্রিবেলা শিলিগুড়ি থেকে, তার ফোন এসেছিল। আমি এই মঞ্চ থেকে ঘোষণা করছি, আগামী দিনে তৃণমূল কংগ্রেসের এই নোংরা রাজনীতি চলবে না। আমাদের এই যে বন্দে ভারত স্লিপার ট্রেন, আগামী দিনে সেখানে আমিষ খাবারও পাওয়া যাবে, সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করছে। আপনাদেরকে নোংরা করবেন শমশেরগঞ্জ, চন্দন দাস, হরগোবিন্দ দাস, আমরা তাদের পাশে দাঁড়াবো। আপনারা তমন্নাকে বোম মেরে খুন করবেন, তার বাড়িতেও সুকান্ত মজুমদার গিয়ে ঘুরে এসেছে। আমরা সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাসে আমরা বিশ্বাস করি। আমরা মনে করি এসআইআর অত্যন্ত জরুরি, কারণ ত্রুটি মুক্ত ভোটার লিস্ট দরকার। তার নিয়ম কি? যারা ভারতীয় নাগরিক, যে ধর্মের হোক, যে বর্ণের হোক, তার নাম ভোটার লিস্টে থাকবে। যদি উদ্বাস্তু মানুষ হয় বাংলাদেশ থেকে আসা, তাদের জন্য নরেন্দ্র মোদীর সরকার সিএ আইন পাশ করেছে। সেই সিএ আইনের মাধ্যমে তাদের নাগরিকত্ব দেওয়ার কাজ চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় তখন ক্যা ক্যা ছি ছি করে অনেক করলেন, তখনও আটকাতে পারেননি। আজও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকের উপর দাঁড়িয়ে আমরা নাগরিকত্ব দেব, ক্ষমতা থাকলে আটকে নেন। উদ্বাস্তু যারা এসেছেন ওপার থেকে, তাদের আমরা নাগরিকত্ব দেব। আর যারা ভারতবর্ষের নাগরিক, তাদের নাম ভোটার লিস্টে থাকবে। আর নাগরিকত্ব নিয়ে যদি উদ্বাস্তুরা ভোটার লিস্টে নাম তোলেন, তাদের নাম ভোটার লিস্টে থাকবে। কিন্তু বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলিমদের নাম ভোটার লিস্টে থাকবে না, থাকবে না, থাকবে না। আমাদের মাননীয় গৃহমন্ত্রী পরিষ্কার করে দিয়েছেন, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। বাংলা মানে ভোটার লিস্টে আগে চিহ্নিতকরণ হবে, ভারতবর্ষ চিহ্নিতকরণ হবে কারা ভারতবর্ষের নাগরিক নন। কারণ ভারতবর্ষ কোনো ধর্মশালা নয়। আমি চাইলে আজকে গিয়ে আমেরিকার নাগরিকত্ব পাবো না। আরে আমেরিকা তো ছেড়ে দিন, বাংলাদেশের নাগরিকত্ব এখন যদি আমি গিয়ে চাই, আমাকে বাংলাদেশ নাগরিকত্ব দেবে না। ভারতবর্ষ কি ধর্মশালা নাকি যখন ইচ্ছে যে চলে আসবে? যারা সে সময় পাকিস্তানের স্বপ্নে এই পবিত্র মাটিকে ছেড়ে ওপারে চলে গেছিল, বলেছিল এখানে থাকবো না, তাদের ফিরে আসার কোনো জায়গা নাই, আমরা ফিরতে দেব না। তারা থেকে গেছে, তারা এখানেই থাকবে। পরিষ্কার কথা, আমরা দোনামনা কথা বলি না। মুখে এক, সামনে এক, মুখোজ এক, পিছনে এক, অন্য কথা আমরা বলি না। ভোটার লিস্টে খোঁজায়, অবশ্যই খোঁজাবে ভারতবর্ষের নাগরিক কারা নয়। এবং তারপর ডিটেক্টের পর হবে ডিলিট, অর্থাৎ ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ যাবে। আর ডিপোর্ট মানে মানে কেটে পড়ো, চাচা আপন প্রাণ বাঁচা, না হলে আমরা কান ধরে পাঠানোর ব্যবস্থা করব। যে দেশে, সেই দেশে পাঠানোর ব্যবস্থা করব। কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারেনি। আমরা 370 ধারা বাতিল করেছি। আমরা যেখানে যে পদক্ষেপ নেওয়ার সেখানে পদক্ষেপ নিয়েছি। যখন প্রয়োজন হয়েছে পাকিস্তানের ভিতরে ঢুকে পাকিস্তানের দুগালে থাটিয়ে দুটো চড়ও মেরে এসেছি। এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির সরকার। আর মুর্শিদাবাদ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তাদেরকে বলবো যে আপনারা ভারতীয় জনতা পার্টির পতাকার তলায় সকলে মিলে একত্রিত হন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আবাস যোজনা দেওয়ার সময় দেখেন না কোন ধর্মের মানুষ, তিনি গরিব মানুষকে প্রধানমন্ত্রী আবাস যোজনা দেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত, আজকে দেখুন পশ্চিমবঙ্গের মানুষ কিভাবে বঞ্চিত হচ্ছে। মুখ্যমন্ত্রীকে বলে তার দলের লোকেদেরকে বলেন যে আমরাও তো 5 লক্ষ টাকা দিচ্ছি তাদের স্বাস্থ্যসাথী, আমি তাকে বলি হচ্ছে ব্যর্থ সাথী। ওই কার্ড নিয়ে গেলে পরে হসপিটালে মোটামুটি আপনার ছোটখাটো রোগ হলে তো বেঁচে গেলেন, বড় যদি কোনো রোগ হয় ওটা হচ্ছে জমালয়ের টিকিট, গ্যারান্টি আপনি জমালয়ে যাবেন, আপনাকে উপরে পাঠানোর ব্যবস্থা মমতা ব্যানার্জি করবে।
আর দিল্লির মানুষ দেখুন, সেখানে ডবল ইঞ্জিন সরকার আছে। দিল্লির মানুষ রাজ্য সরকারের কাছ থেকে 5 লক্ষ টাকা, নরেন্দ্র মোদীর কাছ থেকে 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা পাচ্ছে দিল্লির মানুষ। পশ্চিমবঙ্গের মানুষ কি দোষ করেছে? পশ্চিমবঙ্গের মানুষ, তার দোষ কি? তার দোষ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন ভারত বিরোধী নেত্রীকে তারা মুখ্যমন্ত্রীর আসনে বসিয়েছেন, যিনি ভারত বিরোধিতায় সামিল হয়েছেন। আজকে দেখলাম তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক বলেছে যে বিডিও অফিসে গিয়ে ভাঙচুর করেছে, বিডিও অফিসে গিয়ে মারধর করেছে। সে বিডিও অফিসে গিয়ে বলছে যে এসআইআর হলে আবার করব। আজকে কেমন করে এদের সাহস হয়? পিএফআই এর সম্মেলনে গেছিল সেই বিধায়ক। পিএফআই গোটা ভারতবর্ষে ব্যান ঘোষণা হয়েছে। মুর্শিদাবাদের পুলিশের সাহস হয়নি সেই বিধায়ককে ডেকে একবার জিজ্ঞেস করার যে বিধায়ক সাহেব, আপনি পিএফআই এর সভাতে গেছিলেন, পিএফআই ব্যান্ড সংগঠন, তার সাথে আপনার সম্পর্ক কি? আপনি কি ভারতবর্ষের বিধায়ক নাকি পাকিস্তানের বিধায়ক হয়ে বাংলাদেশের বিধায়ক হয়ে কাজ করছে? এই প্রশ্নটা পুলিশের করা উচিত ছিল। পুলিশ করার সাহস দেখাতে পারেনি, তাই এখন এসআইআর এগিয়ে ওখানে ঝামেলা করছে। গতকাল দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জে একজন মাইক্রো অবজারভারকে ধরে থাপ্পড় মারা হয়েছে এসআইআর এর, তাই তিনি কাজ করছিলেন নিজের কাজ। কি ভেবেছেন এইভাবে পার পেয়ে যাবেন? পার পাবেন না। নরেন্দ্র মোদী উপরে বসে আছে। নরেন্দ্র মোদী জানে আপনাদেরকে কিভাবে শায়েস্তা করতে হয়, তৃণমূলের মতো চোর পার্টিকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা ভারতীয় জনতা পার্টির জানা আছে, এবং ভারতীয় জনতা পার্টি সেটা করবে। আজকে তাই ভাবতে অবাক লাগে, তৃণমূলের বিধায়করা বিভিন্ন জায়গায় যাচ্ছে, মানুষকে এসআইআর এর বিরুদ্ধে খেপাচ্ছে। কোথাও কোথাও বিএলও কে ম্যানেজ করে এসআইআর এর ছোটখাটো ভুল ধরিয়ে করে দিয়েছে। কারো নাম হচ্ছে ব্যানার্জি, হয়তো কাগজে আছে ব্যানার্জি। এসআইআর করার সময় বিএলও কে বলেছে ওই ব্যানার্জিটা বন্দ্যোপাধ্যায় করে দে, বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে, ব্যাস তার কাছে নোটিশ চলে গেছে। আরে আমার নাম ব্যানার্জি, বন্দ্যোপাধ্যায় মিলবে না। এটা যন্ত্র দেখে, মানুষ তো দেখে না, কম্পিউটার দেখে, এআই দেখে। নোটিশ যাচ্ছে, সে ভাবছে, তৃণমূল ভাবছে এইভাবে হিন্দুদেরকে বিজেপির উপর খেপিয়ে দেব, আর হিন্দুরা মনে হয় বিজেপিকে ভোট দেবে না। আর বিভিন্ন জায়গায় মন্দিরের নামে কালচারাল সেন্টার করব, কোথাও মহাকাল সেন্টার, কোথাও জগন্নাথ সেন্টার। শিলিগুড়িতে গিয়ে মহাকাল সেন্টার করেছেন। দিদি, এটাই আপনার শেষ মন্দির বা সেন্টার, মহাকাল, ওখানেই আপনার কাল হয়ে যাবে, আর আপনাকে এগোতে হবে না। আমরা তৃণমূল সরকারের চুরি, দুর্নীতি এবং এসআইআর সম্পর্কে মানুষকে মিথ্যে বোঝানোর, নারী নির্যাতন, শিক্ষা দুর্নীতি প্রতিবাদে আজকের এই সভার আহ্বান করেছি। আমরা যারা মুর্শিদাবাদ বহরমপুরের মানুষ, আমরা সবাই বিশেষ করে জানি যে পশ্চিমবঙ্গে চাকরি চুরিতে সবচেয়ে বিখ্যাত চোর ধরা পড়েছে আমাদের মুর্শিদাবাদ জেলার বড়োয়াতে, জীবন কৃষ্ণ সাহা। আমার সঙ্গে বলবেন, আমি বলবো হরে কৃষ্ণ হরে হরে, জীবন কৃষ্ণ কোথায়? শ্রীঘরে। হরে কৃষ্ণ হরে হরে, জীবন কৃষ্ণ শ্রীঘরে। জোরে, হরে কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে। আরো অনেক কৃষ্ণ শ্রীঘরে যাবে। এখানে অনেক কৃষ্ণ আছে যারা লীলা করছে। পৌরসভার চালতিয়া বিল আমরা সবাই চিনি, মধুপুর বিল চিনি। আজকে যদি বিলের ছবি তুলে রাখি আমরা, আর 1 মাস পরে যদি বিলের ছবি তোলা যায়, সেই ছবি আর মিলবে না আগের ছবির সঙ্গে। মিলবে? চালতিয়ার রাস্তা দিয়ে, চালতিয়ার বিল দিয়ে আমরা যারা আসি, তারা সবাই দেখতে পাই প্রতিদিন এই বড় জলাশয় নয়, হ্রদের মতো এত বড় বিল সংকুচিত হয়ে এখন একটা দিঘিতে পরিণত হয়েছে। যদি তৃণমূল সরকার থাকে, তৃণমূলের পৌরসভা থাকে, আমি নিশ্চিত এটা 2025-26 সাল, 2031 সালে বিল থাকবে না। বহরমপুরের সৌন্দর্য হচ্ছে ভাগীরথী নদী,
আর বহরমপুর শহরের 2-3 পাশে এই 2-3টে বড় বিল, সেই বিলগুলো প্রতিদিন বন্ধ হয়ে যাচ্ছে। আর এইটা পৌরসভার ব্যাপক চুরি, দুর্নীতি, বেআইনি সমস্ত কার্যকলাপের কারণে সম্ভব হচ্ছে। আর পুলিশ চোখ বুজে বসে আছে, বিএলআর অফিস বসে আছে। গোড়াবাজারের রানী পুকুর সহ বহরমপুরে যত কটা বড় পুকুর ছিল, একটা পুকুর আর এখন নেই। আছে? বহরমপুরের কোনো পুকুর এখন আর নেই, সমস্ত পুকুর বন্ধ হয়ে গেছে। কিন্তু তৃণমূলের চুরি পশ্চিমবঙ্গে এমন পর্যায়ে পৌঁছেছে যে পুকুর, যত বড় বড় পুকুর বুঝিয়েছে, ওই পুকুরে যদি সব দুর্নীতিকে যদি ঢালা হয়, ওই পুকুর ভর্তি হয়ে উপচে পড়বে, এত দুর্নীতি তৃণমূলের। আমরা কদিন আগে বহরমপুর ডিএম অফিসে 7 নম্বর ফর্ম জমা দিয়ে এসেছি। আপনারা সবাই জানেন যে এসআর এর বিরুদ্ধে তৃণমূল সহ পশ্চিমবঙ্গের সমস্ত বিরোধী দল, ভারতীয় জনতা পার্টি বাদ দিয়ে সবাই এসআর এর বিরুদ্ধে তাদের বক্তব্য রেখেছে। এসআর কে সমর্থন জানিয়ে মুর্শিদাবাদ জেলায় প্রথম সংখ্যালঘু শ্রেণীর মানুষ ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছে এবং ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়ে তারা জানিয়েছে এসআইআরটা দেশের জন্য দরকার, দেশের জন্য, দেশের উন্নতির জন্য, দেশের নিরাপত্তার জন্য এসআইআর দরকার। এবং এসআইআর হওয়ার পর তৃণমূল বুঝতে পেরেছে এই প্রথম পশ্চিমবাংলাতে তথা মুর্শিদাবাদের বহরমপুরে সংখ্যালঘু ভোট তৃণমূলের কাছ থেকে সরতে শুরু করেছে। তৃণমূল এতদিন মহা আনন্দে ছিল যে সংখ্যালঘু ভোটে আর কারোর ভাগ নেই তৃণমূল ছাড়া। সংখ্যালঘু ভোট যতদিন তৃণমূলের থাকবে, তৃণমূলের মৌরসিপাট্টা পশ্চিমবাংলায় ততদিন থাকবে, এটা তৃণমূলের মুখস্থ হয়ে গেছে। ওরা সবসময় জানে আমাদেরকে আর কেউ কিচ্ছু করতে পারবে না। কিন্তু যেদিন তৃণমূল বুঝতে পারলো বহরমপুরে, মুর্শিদাবাদে যখন সংখ্যালঘুরা তৃণমূল থেকে বেরিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছে, তারা প্রমাদ গুনতে শুরু করেছে। এই উলট পুরাণ মুর্শিদাবাদে শুরু হয়েছে। হিন্দুরা বিজেপি করবে, হিন্দুরা কংগ্রেস করবে, তৃণমূল করবে, সিপিএম করবে, হিন্দুরা সব দল করবে। কিন্তু মুসলমানরা একটাই দল করবে তৃণমূল ভাবে, সেটা হচ্ছে তৃণমূল। মুসলমানরা আর কোনো দল করবে না। গত বিধানসভা নির্বাচনের সঙ্গে এই সামনে যে বিধানসভা নির্বাচন আসতে চলেছে, এই নির্বাচন আর এই নির্বাচনের যে ব্যাপক তফাৎ তৃণমূল বুঝতে পারছে, সেটা কি? যে আগের নির্বাচনের সঙ্গে এবারের নির্বাচনে যে ভোট ব্যবধান ছিল, তৃণমূল আর বিজেপির ভোট প্রাপ্তির যে ব্যবধান ছিল, এবারে এসআর এর কারণে ইতিমধ্যে যে পশ্চিমবঙ্গে যে ভোট বাদ গিয়েছে, ভোটার সংখ্যা, মুর্শিদাবাদে যে ভোটার সংখ্যা বাদ গিয়েছে, তৃণমূল বুঝতে পেরেছে অলরেডি শুধু ভোটে হারেনি তাই নয়, যখন পূর্ণ ভোটার তালিকা প্রকাশিত হবে এসআর এর পর, তৃণমূল শুয়ে পড়বে, নির্বাচনে লড়ার ক্ষমতা থাকবে না। কারণ ইতিমধ্যে 58 লক্ষ বাদ গিয়েছে, কোটির উপরে নোটিশ দিয়েছে। আমরা ইয়ারোর অফিসে 1,36,007 নম্বর জমা করে এসেছি, 1,36,000 জমা করে এসেছি। ডিএম অফিসে ছিল না, ইয়ারও চেয়ারে ছিল না। আমরা যেদিন ফর্ম জমা দেব, একজন ইয়ারও সারাদিন ধরে অফিসে আসেনি। সবাই সেদিন অফিস ছেড়ে অফিসের বাইরে ঘুরে বেড়াচ্ছে নির্বাচন কমিশনের নির্দেশিকাকে লঙ্ঘন করে। আর নির্বাচন কমিশনের নির্দেশকে মান্য করে আমরা ইয়ারোর টেবিলে 7 নম্বর ফর্ম জমা করেছি। এসআর শুরু হয়েছে পর্যন্ত মদ খেয়ে মরলে বলছে এসআর এর কারণে মরেছে। এই যে আমাদের গঙ্গার ধারে গান্ধী কলোনি, একজন মারা গিয়েছে মদ খেয়ে, সঙ্গে সঙ্গে রাজ্য নেতারা ছুটে এসছে তৃণমূলের, এসআর এর কারণে মরেছে। বিএলআরও যদি মারা যায় বলছে এসআর এর কারণে বিএলআরও মারা গিয়েছে। আচ্ছা আপনারা বলুন, কোন রাজমিস্ত্রি যদি 5 তলায় কাজ করতে করতে মারা যায়,
শিক্ষক যদি ক্লাসে পড়াতে গিয়ে মারা যায়, ড্রাইভার যদি চালাতে গিয়ে মারা যায়, তাহলে তার কর্মদায়ী হয় না। মানুষ বিভিন্ন কারণবশত তার মৃত্যু হতে পারে। কিন্তু তৃণমূল পশ্চিমবঙ্গে যখন করোনা শুরু হয়েছে, তখন তৃণমূল বলেছে কলেরাতে মারা গিয়েছে, পেট ব্যথায় মারা গিয়েছে, জ্বরে মারা গিয়েছে। আর এসআর যখন এসেছে পশ্চিমবাংলায়, তখন যে কোনো মৃত্যুকে তৃণমূল বলছে এসআর এর কারণে মারা গিয়েছে। সামনের 26-এর নির্বাচনে চোর দুর্নীতিগ্রস্ত জিহাদি মানসিকতার যে সরকার, সেই সরকারকে উৎখাত করে দেওয়ার জন্য সংকল্প নিয়ে যেতে হবে। এলাকায় এলাকায় ভেদাভেদ ঘুচিয়ে সমস্ত সনাতনী ভাইদের একজোট করে পদ্ম ফুলে ভোট করাতে হবে। এছাড়া আমাদের অস্তিত্বের সংকট, এই অস্তিত্বের সংকট থেকে বাঁচতে গেলে একমাত্র পরিত্রাতা নরেন্দ্র মোদী, অমিত শাহজি এবং ভারতীয় জনতা পার্টি। যেভাবে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে অরাজকতার বুনিয়াদ বেড়ে গেছে, শিক্ষা নেই, 8,000 স্কুলের বন্ধ, 26,000 চাকরি চুরি করে তাদেরকে রাস্তায় বসিয়ে রেখেছে আজ গত 4 বছর ধরে। রেশনের দুর্নীতি, রাস্তায় কাটমানি, গৃহ আবাসে কাটমানি, জল মিশন প্রকল্পে কাটমানি, সমস্ত জায়গায় কাটমানি খেয়ে প্রত্যেকটা প্রকল্প নরেন্দ্র মোদীজির টাকা, প্রত্যেকটা প্রকল্প নরেন্দ্র মোদীজির টাকা। আর এরা মাতব্বরি করে বেড়াচ্ছে পঞ্চায়েতের আর পৌরসভায়, সেই টাকা ভাগাভাগি করে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। বলছে আমাদের মমতাময়ী উন্নয়নকামী মহিলা মাতা, তিনি নাকি এই উন্নয়ন করছেন। মিথ্যে কথা। আজকে জল ঘরে ঘরে, সমস্ত টাকা কেন্দ্র সরকারের। প্রধানমন্ত্রী গৃহ আবাস কেন্দ্র সরকার, রেশন কেন্দ্র সরকার, মিড ডে মিল কেন্দ্র সরকার। আমাদের বৃদ্ধ এবং বিধবা যে মহিলা বা বৃদ্ধ যে লোক, তাদের যে ভাতা, সে ভাতাও কেন্দ্র সরকারের, সমস্তটাই কেন্দ্র সরকারের। তাই আগামী দিন এই সরকারকে উৎখাত করতে একমাত্র পরিত্রাতা বিজেপি। এবং বিজেপির হয়ে আজকে আপনারা যার বক্তব্য শুনতে এসেছেন, আমি দীর্ঘায়িত করতে চাই না, আমি বলতেও চাই না আর বেশি। উনাকে মাইক ছেড়ে দিতে হবে। তাই সকলকে গৌরী অভিনন্দন জানিয়ে আমার ছোট্ট বক্তব্য আমি শেষ করলাম। নমস্কার।